ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। তো সোজা কথা বলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাইতে হবে। আওয়ামী লীগকে যদি নিয়ে নির্বাচন না করে তাহলে ভারত এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? এবং সেটা যে কোনো মুহূর্তে সরকার পড়ে যাবে। আর ভারতকে ডিঙিয়ে ঘোড়া ডিঙিয়ে আপনি ঘাস খেতেই পারবেন না। বাংলাদেশে যত পৃথিবীর যত পরাশক্তি সুদূর বুদূর করুক, বাংলাদেশের জনগণ যতই সুদূর বুদূর করুক, ওই চায়না যতই সুদূর বুদূর করুক, কোন শক্তি ভারতকে অ্যাভয়েড করে বাংলাদেশ আস্তানা করতে পারবে না। আর বাংলাদেশের জনগণ যতই সুদূর বুদূর করুক, ভারত ছাড়া আর না খায় মারা যাবে। ভারত ছাড়া আপনি চলতেই পারবেন না। তো এটা তো বিশ্ব শক্তি জানে, এটা তো ইউরোপীয় ইউনিয়ন জানে, এটা তো আমেরিকা জানে। তাই তারা চেষ্টা করতেছে কোনো না কোনো ভারতকে ম্যানেজ করতে। আর ভারতকে ম্যানেজ করতে গেলে ভারত বলবে তুমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। কিন্তু এই জামাতে সরকার তো এটা রাজি হবে না। তারা সব মানবে। প্রয়োজনে বাংলাদেশ ভাগ করে দিবে, 2 ভাগ 3 ভাগ। দরকার হয় ভারতকে বলবে তুমি হিন্দু দেশ বানাও একটা, আমেরিকা বলবে এটা খ্রিস্টান রাষ্ট্র বানাও, তাও আমি আওয়ামী লীগের নির্বাচন করতে দিব না। কারণ এরা জানে আওয়ামী লীগ নির্বাচন করলে এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। এই ঝুঁকি কে নিবে? এই ঝুঁকি কেউ নিবে না। কারণ এখন নির্বাচন হলেই আপনি নিশ্চিত থাকেন, আগে আমি বলেছিলাম যে নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, প্রধান বিরোধী দল। এখন আমি বলেছিলাম যে 3 বছর পরে যদি নির্বাচন আওয়ামী লীগ চালায় ক্ষমতায় চলে যাবে। কিন্তু এখনই আমি বলতেছি 3 বছর লাগবে না। এখনো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে, সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে। এটা বিএনপি জানে, এটা জামাত জানে, জামাত তো জানেই। এই জন্যই তো জামাত নিষিদ্ধ করছে আওয়ামী লীগকে, এই জন্য তো নৌকা মার্কা নিষিদ্ধ, এই জন্যই তো ছাত্রলীগ নিষিদ্ধ করছে। তারা খালি ফিল্ডে গোল দিতেছে, খালি ফিল্ডে গোল দিতেও তারা ভয় পায় স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে। আমি তো বলেছি আমি শেখ করে যদি বাংলাদেশে আপনি শুধু বলেন যে আওয়ামী লীগ না স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে দেবে, আমি তো বলেছি আমার সাথে ইলেকশন করতে বলেন জামাতের আমিরকে। কুত্তা মার্কা ইলেকশন করবো, জামাতের আমির ফেল করবে। আর নৌকা মার্কা নিয়ে যদি জামাতের আমিরের সাথে আমি ইলেকশন করি, জামাতের আমিরের জামানত থাকবে না। তার বাড়িতে তার যে বাড়ির আসন, সেই আসনে গিয়ে আমি তার নিজের জেলা, তার নিজের যে আসন, সেই আসনে গিয়ে আমি আমাকে দেখ নৌকা মার্কা দেখি পাশ করতে পারে, জামানত থাকবে না। নৌকা মার্কা তো দূরের কথা, আমার সাথে যদি কুত্তা মার্কা নিয়ে ইলেকশন করে জামাতের আমির আমার সাথে 1 ভোটে ফেল করবে। আমার সাথে চ্যালেঞ্জ দিতে বলেন, পোস্টার তাতে দিতে বলেন আমার নামে ব্যালট পেপার ছাপতে বলেন যে শেখ ফরিদ কুত্তা মার্কা, জামাতের আমি দাড়িপাল্লা। বলেন আমি থাকবো না, আমার কোনো কর্মী থাকবে না, কেউ থাকবে না, আমার পোলিং এজেন্ট থাকবে না। চ্যালেঞ্জ করলাম, তাও ফেল করবে। 1 ভোটে ফেল করবে জামাতের আমির আমার সাথে ফেল করবে, এটা তারা জানে। তাহলে আমার সাথে যদি ফেল করে, তাহলে আওয়ামী লীগের যারা জননেতা, যারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মীরা যদি ইলেকশন করে, তাদের সাথে কি হবে? তাদের অবস্থা, তাদের সাথে ইলেকশন করলে কি হবে? কারো জামানত থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতা, তাই এটা যদি চেষ্টা করতেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কারণ তাদের ব্যবসা এখানে আছে, তাদের কূটনৈতিক স্বার্থ আছে, তাদের বাণিজ্যিক স্বার্থ আছে, তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে। আর ভারতকে বাদ দিয়ে আপনি সেটা করতে পারেন। আর ভারত আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনকে সে বৈধতা দিবে না, এটা আমি নিশ্চিত যে ভারত আওয়ামী লীগের সাথে নির্বাচন ছাড়া বৈধতা দিবে না। কারণ যদি আওয়ামী লীগ কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে না থাকে, আর সেই নির্বাচনকে শতভাগ বৈধতা দেয়, আবারও বলি শতভাগ, হয়তো কৌশলগত ভাবে সে সমর্থন দিতে পারে ভারত, আংশিক সমর্থন দিতে পারে, বা তারা কূটনৈতিক ভাষায় সমর্থন, সরাসরি সমর্থন দিতে পারবে না। দিলে তাহলে আরেক ভেজাল হয়ে যাবে এই দেশে। আবার যদি আওয়ামী লীগকে নেয় তাহলে এরা বিপদে পড়বে। সুতরাং বাংলাদেশ এখন বাংলাদেশ নিজেকে শ্রীকালের মধ্যে পড়ে আছে। তার জন্য এরা কি চাইবে জানেন? একটা যুদ্ধ, একটা ঝামেলা, একটা ফ্যাসাদ। এরা চাইবে সীমান্তে গিয়ে হামলা করতে, ওই যে হামাসদের মতো, ওই হামাস জঙ্গিদের মতো যে কোনো মুহূর্তে ভারতের উপর হামলা করতে পারে এরা। আপনি দেখবেন বাংলাদেশের বিজেপি বা বিডিআর যাবে না, এই ভুল তারা করবে না। বাংলাদেশ আর্মিও যাবে না, কারণ আর্মিরা বিডিআররা তো যুদ্ধের আইন জানে, নিয়ম জানে এবং পরিণতি জানে, শক্তি বুঝে। কিন্তু যাবে কারা? যারা নির্বোধেরা। দেখবেন কিছু জঙ্গি এই বিজিবির পোশাক পরে বা আর্মির পোশাক পরে, আমি বলে দেই আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছে, এরা শেষ মুহূর্তে এরা কিন্তু যে কোনো মূল্যে বার্মার সাথে যুদ্ধ করলে এরা পোষাইতে পারবে না। দেখছে, চেষ্টা করছে, যদি করতেও বার্মার সাথে যুদ্ধ করলে যদি লাভ হইতো তাহলে তারা তখন করতো। কারণ যেভাবে গোলাগুলি করে তারা ওইখানে যাবে না, কারণ জানে যে বার্মার ব্যাপারে যদি আন্দোলন করে তাহলে বাংলাদেশে একটু জোশ পাবে না কেউ। দেখেন না একটা শিশুকে যে গুলি করলো এবং একজন মারা গেল, কোনো হ্যাতক্যাত দেখছেন? কোনো ক্যাত কুতু করছে কেউ? ক্যাত কিছুই করে না কেউ। কেন করে না? কারণ ওই গুলিটা আসছে বার্মা থেকে। যদি ভারত থেকে আসতো, প্রত্যেক দিন জহর নামাজের পরে, জুম্মার নামাজ না, প্রতিদিন ওই যে ওই যে উদিসি রতন সাহেব বলছেন না, কমরেড রতন বলছে না যে শুক্রবার আমার একটি সপ্তাহের একটি দিন আমাদের হাতছাড়া হয়ে গেছে। ওই যদি ওই গুলিটা বার্মা থেকে না এসে ভারত থেকে আসতো তাহলে প্রতিটা দিনই হারাইতে হইতো আমাদের। প্রতিটা দিনই জহর নামাজের পরে মসজিদে বয়ান হইতো এবং ভারতমুখী লং মার্চ করতো। তো এরা কি করবে জানেন? বিজিবির পোশাক পরে, আর্মির পোশাক পরে যে কোনো মুহূর্তে ভারতের সীমান্তে গিয়ে হামলা করতে পারে, অথবা এমনি পোশাক ছাড়াও গিয়ে হামলা করতে পারে। পাকিস্তান যেমন কাশ্মীরি জঙ্গিদের যেমন ওই যে পাকিস্তান থেকে কাশ্মীরে পাঠায় দেয়,
ওইরকম বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ওই হাটাজারি মাদ্রাসা তো ট্রেনিং করা, এছাড়াও প্রায় 20টার মতো জায়গায় জঙ্গি ট্রেনিং দিতেছে, এদের যে কোনো মুহূর্তে ভারত সীমান্তে পৌঁছায় দিতে পারে। এবং এটা ভারত জানে, এটা আমি যে বলতেছি তা না, এটা ভারত নিজেও জানে যেটা করতে পারে। এটা যে আমি কেবল আমার উপরে জিব্রাইল না দিলে না, আমার উপরে দেবতা আসে না যে আমি শুনে শুনে কইতেছি। এগুলো তারা আলোচনা করছে, পত্রিকায় আসছে, আমরা অনুমানও করি কিছু এগুলো ঘটবে। বরং আসছে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, আরো ভয়ঙ্কর কিছু। দেখুন হুট করে তারা মানে ইরানের যে মিসাইল আছে, যেগুলো ওই যে হিজবুল্লাহর কাছে গিয়েছিল, যেগুলো হুতির কাছে গেছে, ওই ধরনের কিছু মিসাইল এনে মেরে দিতে পারে। আবারও বলছে বিজেপি বা সেনাবাহিনী করবে না, কারণ তারা তাদের পরিণতি জানে। কারণ বিজেপি সেনাবাহিনী যদি কিছু ঘটায়, বাংলাদেশে একটা আর্মির হেডকোয়ার্টার থাকবে না, আর্মি হেডকোয়ার্টার উড়াই দেবে প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, একেবারে শুভম শীঘ্রম। যদি কোনো কারণে বাংলাদেশের সেনাবাহিনী গুলি করে ভারতের দিকে, প্রথমে বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দেবে, একা শুভম শীঘ্রম বলে শুরু করে দেবে, এক সেকেন্ড দেরি করবে না। কিন্তু এই জঙ্গিরা এটা করতে পারে, কারণ কেন করবে জানেন? কারণ হলো বাংলাদেশ একটা ঝামেলা সৃষ্টি করতে হবে স্থায়ী, সেই জন্য তারা করবে। আর এটার সিমটম কিন্তু আপনি পাচ্ছেন। এগুলো অনুমান কেন করলাম আমরা, এগুলো আগে বলতে চাইনি, এখন কেন বলতে পারি? যেহেতু কূটনৈতিকদের পরিবার প্রত্যেকটা সদস্যকে তারা নিয়ে চলে গেছে, তার মানে এগুলো খবর তারা জানে, ভারত জানে এগুলো যে ঘটবে, ভারত জানে বা ঘটতে পারে ভারত জানে, তাই তারা নিয়ে চলে গেছে। তো বাংলাদেশের কপালে খুব শনি আছে। শনি মানে কি? আপনি যে বললেন না যে বিপদ, ভারত হামলা করবে না, বাংলাদেশ নিজে আত্মহত্যা করতে যাচ্ছে, আপনি ঠেকাইতে পারবেন না। বাংলাদেশের যে সামনে যে পরিণতি, এই জনগণের কষ্ট হবে, দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে, দেশের অস্তিত্বই থাকবে না। ভেবেছিলাম পাকিস্তান, আমি বলেছিলাম যে পাকিস্তান আগামী 5 বছরের মধ্যে 2 টুকরা হবে। এখন দেখতেছি যেভাবে চলতেছে, এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, যদি ইউনূস সরকারকে না হটানো যায়, তাহলে বাংলাদেশে 2 টুকরা থেকে 3 টুকরা হয়ে যাবে। আমার এগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আমরা একটা সমাধান খুঁজে পাই, যাতে এগুলো না ঘটে। মানে ভারতের সাথে যাতে আমাদের সংঘর্ষ না হয়, আমরা যাতে দুর্ভিক্ষে না পড়ি, আমাদের সাথে তাদের যুদ্ধ না হয়, আমরা যাতে ভালোভাবে থাকি, আমাদের দেশ যাতে টুকরো না হয়। কিন্তু এরা তো আচ্ছা, একটা লোক যে ঘটনা ঘটাচ্ছে এখন ঠেকাইতে পারবেন না। সেজন্য ওদের সমাধান হচ্ছে এই তথাকথিত আদম ব্যাপারী সরকার, এই জামাতের ইউনূস সরকারকে হটাতে হবে। প্রথম কাজ একে সরিয়ে ফেলে, একে যদি আপনি রাখেন, তাহলে আমি যা যা বলছি সেগুলো ঘটবে, কেউ ঠেকাইতে পারবেন না। তার সিমটম শুরু হয়ে গেছে। একটা দেশের কূটনৈতিকদের পরিবার, সব পরিবারের সদস্য হঠাৎ করে বিনা নোটিশে নিয়ে যাওয়া, মানে বুঝেন তো যে তাদের কাছে কি কি তথ্য চলে গেছে। কারণ তারা যা আমি বলছি, যা আমি অনুমান করতেছি, হয়তো তার চেয়ে ভয়াবহ তথ্য তাদের কাছে আছে। তাহলে কূটনীতিকদের পরিবার কেন নিয়ে যাবে? আমরা জানি কোন রকম ঝামেলা হইলে ঢাকার কূটনীতিক মিশন থেকে বহিষ্কার করবে দিল্লিকে, দিল্লি আবার বহিষ্কার করবে ঢাকাকে, এরকম হইতে পারে। কিন্তু এরকম পরিবার নিয়ে চলে যায় না। তার মানে কি? ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন জ্বলতেছে, একটা কিছু ঘটবে সামনে। তবে আগে সার্জিক্যাল স্ট্রাইক ঘটবে না। আর আমি বলেছিলাম যে ভারতকে অনুরোধ করেছি, ভারত সরকারকে, ভারতের জনগণকে বলি, বাংলাদেশের উপরে হামলা করেন না। ওরা চাচ্ছে আপনারা বাংলাদেশের উপরে হামলা করেন, তাহলে তাদের যে আসল উদ্দেশ্য সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু ভারতের উপরে যখন আপনি আক্রমণ করবেন, তখন তো তারা বসে থাকবে না, তখন তো তারা পাল্টা আক্রমণ করবে, আর তখন বাংলাদেশ। কিন্তু সমাধানের পথ হলো যে প্রশ্নটা আপনি করেছেন, প্রথম হলো জামাতের ইউনূস সরকারকে হটাতে হবে, একে ঘেঁটি ধরে বিদায় করতে হবে। তারপরে বাংলাদেশে একটি সর্বসম্মত নির্বাচন, মানে সকল দলের, সকল মতের লোকের সাথে একসাথে বসে সকল জনপ্রতিনিধি নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে এই দেশের জনপ্রতিনিধিদের। এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। তা না হলে এই দেশের কপালে খুবই শনি আছে। এই দেশের কপালে মানে এত শনি আছে যে কল্পনাই করতে পারবো না আমরা যা যা করবে যদি নির্বাচিত সরকার না আসে। যে পাকিস্তানে যখন অপারেশন সিন্দুর চালায়, তখনও পরিবার নিয়ে আসে নাই ভারতে, কূটনীতিকদের নিয়ে আসছিল, পরিবারদের নিয়ে আসে নাই এইভাবে আচানক। কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে টিকটকে বললাম যে উপরে ধোঁয়া উঠছে, মানে কি নিচে অনেক আগুন জ্বলতেছে বা জ্বালানো হচ্ছে, এটা ভারত জেনে গেছে, সেই জন্য ভারত আগে নিয়ে নিছে। আমি বলেছি তো আপনাদের। আচ্ছা, কোন সভ্য দেশ, কোন সভ্য না, কোন অসভ্য দেশ আপনি গ্রন্থাগার পড়তে দেখছেন? ভারতের উপরে এত রাগ। আচ্ছা, ভারতের হাই কমিশন আক্রমণ করতে পারে, রাগ করে ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, ধরে নিলাম ভারতের উপরে আপনার খুব রাগ, আপনি ভারত হাই কমিশনে আক্রমণ চালালেন, ধরে নিলাম। ভাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আপনি আগুন দিয়েছেন কেন? সেখানে হাজার হাজার বই ছিল, হাজার বই, আপনি সেই গ্রন্থাগার পড়ে দিলেন কেন? আমাকে বলেন, আমাকে বুঝায় বলেন। এটা কোনো জবাব আছে? এই জবাব কেউ চায় নাই। যেই দিন ওই গ্রন্থাগার পড়ে দিছে, তারপরে কিন্তু ভারত বুঝেছে কিনা জানি না, আমি বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কত ভারত বিদ্বেষী, সর্বোচ্চ রূপ তারা দেখিয়েছে। আপনি বই নিয়ে বাড়িতে নিয়ে চলে যেতেন, ওই যে শেখ হাসিনার ওখান থেকে কোরআন শরীফ নিয়ে গেছেন, জায়নামাজ নিয়ে গেছেন,
তার তার পোশাক নিয়ে গেছেন, তার আন্ডারগার্মেন্ট নিয়ে গেছেন, এমনকি কমোড পর্যন্ত উঠাই নিয়ে গেছেন, মুরগি পর্যন্ত নিয়ে গেছেন। ঠিক আছে, কুত্তাটা শুধু নিয়ে জানে। ঠিক আছে, এখন কুত্তা তো আবার ইসলামে হারাম, আর সব নিয়ে গেছে। এখন শুনেন, আপনি বইগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যাইতেন, তাহলে বলতাম আপনি রাগ, ওখানে হামলা করছেন, বইগুলো নিয়ে আগুন দিলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন দিলেন কেন? বই পুরো কারা? বই পড়ে যারা বর্বর, অসভ্য, সন্ত্রাসী, জঙ্গি, তারাই কেবল বই পড়ে। যারা স্বাধীনতা বিরোধী না শুধু, যারা সভ্যতা বিরোধী, সংস্কৃত বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা জ্ঞান বিরোধী, বিজ্ঞান বিরোধী, তারাই তো গ্রন্থাগার পড়বে। গ্রন্থাগার পুরার জিনিস? আপনি বলেন আমাকে গ্রন্থাগার পুরার জিনিস কিনা? আরে ভাই, আমি মওদুদির পছন্দ করি না, তারপরে মওদুদির বই পড়তে গেলে আমি বলবো ভাই পড়িস না, আমার দিয়ে দেয়, আমি নিয়ে এসে পড়বো। বই তো পড়তে দেবো না। আমি আমি সবচাইতে ঘৃণা করি মওদুদির বইগুলোকে, ঘৃণা করি, কিন্তু আমি বই তো পড়বো না। কারণ বই তো বই, আপনি বইয়ের সাথে আপনার কি শত্রুতা? তখনই বোঝা গেছে। তো এটার সিমটম কি? সিমটম হলো ভারতের বিরুদ্ধে তারা পরিকল্পনা করেছে বহু কিছু ঘটাবে এই বাংলাদেশে। এই মুহূর্তে এই বাংলাদেশটা এখন দ্বিতীয় পাকিস্তান। এই বাংলাদেশটা এখন জামাতের ইনুস সরকার না, পাকিস্তানের জামাতের ইনুস সরকার।